আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি কমন চ্যাপ্টার। এটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ের প্রথম ইউনিটে আজকে আমরা ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। ডেটা কমিউনিকেশনের ডেটা বলতে কি বোঝায়? ডেটা হচ্ছে যোগাযোগ মাধ্যমে যে তথ্য ব্যবহারকারীরা পাঠায় এবং গ্রহণ করে, সেটাই হচ্ছে ডেটা। এক কথায় বলতে গেলে, ধরা যাক হোয়াটসঅ্যাপ তোমরা সাধারণত ইউজ করে থাকো। হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ এগুলো যখন তোমরা একে অপরকে পাঠাও, এই টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ এগুলো প্রত্যেকটাকেই ডেটা বলা হয়। তাহলে ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝবো? এই যে ডেটাগুলো, সেই ডেটাগুলো ব্যবহারকারীর মধ্যে যে প্রক্রিয়ায় সেন্ডার থেকে রিসিভার এন্ডে পৌঁছায়, এই পদ্ধতিকেই আমরা বলবো ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন। ডেটা যে পদ্ধতিতে এক সেন্ডার থেকে রিসিভার এন্ডে গিয়ে পৌঁছলো, সেই পদ্ধতিকেই আমরা বলবো ডেটা কমিউনিকেশন। এই ডেটা কমিউনিকেশন সিস্টেমে সাধারণত সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশনে গড়ে ওঠে। এবারে ডেটা কমিউনিকেশনের তিনটি ফান্ডামেন্টাল চরিত্র বর্তমান আছে। সেই চরিত্রগুলো কি কি? প্রথমেই আসবো ডেলিভারি। ডেলিভারিটা কি? এটা হচ্ছে সিস্টেমে ডেটা সঠিকভাবে পৌঁছবে। সেটা কীরকম? ধরো হোয়াটসঅ্যাপে তুমি তোমার বন্ধুকে কোনো টেক্সট করলে, সেটা নিশ্চয়ই তুমি যে বন্ধুকে টেক্সট করলে সেই বন্ধুর কাছে গিয়েই পৌঁছবে, অন্য কারো কাছে যাবে না। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে ডেলিভারি, মানে সঠিকভাবে সিস্টেমে সঠিক পৌঁছবে। দ্বিতীয় হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসিটা কি? আমি যে ডেটাটা পাঠাচ্ছি ঠিক সেই ডেটাটাই সেই গন্তব্যে পৌঁছচ্ছে। অর্থাৎ তুমি যে টেক্সটটা তোমার বন্ধুকে করলে সেই টেক্সটটাই তোমার বন্ধুর কাছে যাবে। তৃতীয় হচ্ছে টাইমলাইন। টাইমলাইনটা কি? এই সিস্টেমে ডেটা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছবে। যদি ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদের ডেটা নির্দিষ্ট যে টাইম, যেটুকু দরকার সেই টাইমের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছবে। এবার আসবো কমিউনিকেশনের কম্পোনেন্টসগুলো নিয়ে। কি কি কম্পোনেন্টস আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি? প্রথমে আসবো হচ্ছে মেসেজ। মেসেজ কি? মেসেজ হচ্ছে সেই আমরা শুরু করেছিলাম ডেটা কমিউনিকেশনের যে ডেটা বা তথ্য যা আদান প্রদান করা হয়। সেই তথ্যগুলো কি কি ছিল? টেক্সট, নাম্বার, পিকচার, অডিও, ভিডিও, এটসেট্রা। দ্বিতীয় আসবো সেন্ডার। সেন্ডার কি? সেন্ডার হচ্ছে একটা ডিভাইস যে তথ্য পাঠায়। সেন্ডার কি কি হতে পারে? কম্পিউটার হতে পারে, ওয়ার্কস্টেশন হতে পারে, কোনো পেরিফেরালস হতে পারে। এরপরে আসবো আমরা রিসিভার। রিসিভার কি? রিসিভারও একটি ডিভাইস যে তথ্য রিসিভ করে বা গ্রহণ করে। যেমন সেই কম্পিউটার হতে পারে, ওয়ার্কস্টেশন হতে পারে, কোনো পেরিফেরালসও হতে পারে। এবারে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা কি? মিডিয়াম হচ্ছে একটা ফিজিক্যাল পাথ, যে পথ দিয়ে ডেটা সেন্ডার থেকে রিসিভার এন্ডে পৌঁছায়। এই মিডিয়ামটা দুরকম হতে পারে। ওয়্যার বা কেবল দিয়ে হতে পারে এবং ওয়্যারলেসও হতে পারে। লাস্ট যে অপশনটা, যেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রোটোকল। প্রোটোকলটা কি? প্রোটোকল হচ্ছে একগুচ্ছ নিয়ম যা ডেটা কমিউনিকেশন ঘটায়। এই প্রসঙ্গে বলতে পারি যে প্রোটোকল ছাড়া দুটি ডিভাইস
কানেক্টেড হবে কিন্তু আদান প্রদান করতে পারবে না। যেমন ধরো একজন তামিল জানা লোক যদি শুধু বাংলাভাষী একজনের সঙ্গে কথা বলতে চায় তাহলে কি হবে? নিশ্চয়ই বাংলাভাষী লোকটি তামিল ভাষা বুঝতে পারবে না। ঠিক একই রকমভাবে প্রোটোকল ছাড়া দুটো ডিভাইস কানেক্টেড হবে কিন্তু ডেটা আদান প্রদান হবে না। এবারে আসবো আমরা কমিউনিকেশনের মোড। কমিউনিকেশনের তিনটি মোড আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। প্রথমে আসবো সিমপ্লেক্স। সিমপ্লেক্স মোডটি কেমন? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দুটো স্টেশন আছে, স্টেশন এ, স্টেশন বি। স্টেশন এ এবং স্টেশন বিকে তোমরা অ্যাজ এ কম্পিউটার হিসেবেও ধরতে পারো, দুটো মোবাইলও ধরতে পারো। যে কোনো একজন শুধু ডেটা পাঠাতে পারবে এবং যে কোনো একজন শুধু গ্রহণ করতে পারবে। এই পদ্ধতিকে আমরা ইউনিডিরেকশনাল বলতে পারি। তোমরা অ্যানিমেশন দেখে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্টেশন এ থেকে একটি অ্যারো দিয়ে দেখানো হচ্ছে ডেটা স্টেশন বিতে যাচ্ছে। যেহেতু একমুখী তাই একে ইউনিডিরেকশনাল বলা হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কম্পিউটারের কিবোর্ড, টিভির রিমোট। কম্পিউটার দেখবে, কম্পিউটার কিবোর্ড থেকে শুধু ডেটা তুমি টাইপ করতে পারো কিন্তু উল্টো দিক থেকে কিন্তু কোনো আউটপুট তুমি কিবোর্ডে পাবে না। সিমিলারলি টিভি রিমোটেও কিন্তু আমরা রিমোট দিয়ে আমরা চ্যানেল চেঞ্জ করতে পারি, ভলিউম বাড়াতে পারি, কিন্তু উল্টো দিক থেকে কিন্তু কোনো আমরা আউটপুট পাবো না। দ্বিতীয় হচ্ছে হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্সে আমরা যেমন দেখেছিলাম ডেটা একমুখীকরণ, এখানে কিন্তু তা নয়। প্রতিটা স্টেশন ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে কিন্তু সেটা কখনোই একই সময়ে নয়। একজন সেন্ড করবে, দ্বিতীয়জন রিসিভ করবে, আবার দ্বিতীয়জন সেন্ড করবে, প্রথমজন রিসিভ করবে, এইভাবে। যেমন হচ্ছে ওয়াকি টকি। তোমরা দেখে থাকবে ওয়াকি টকিতে একই সঙ্গে দু দিক থেকে কথা বলা যায় না। প্রথমজন কথা বলবেন, সেটা দ্বিতীয়জন শুনবেন, তারপর দ্বিতীয়জন আবার রিপ্লে করবেন, প্রথমজন শুনবেন, এইভাবে হয়। এবারে আসবো 3 নম্বর পয়েন্ট, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা কি? এক্ষেত্রে দুটি স্টেশনই একই সঙ্গে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে। তাহলে হাফ ডুপ্লেক্সের সঙ্গে এর কি পার্থক্য? হাফ ডুপ্লেক্সে আমরা দেখেছিলাম স্টেশন এর ডেটা সেন্ড করলে স্টেশন বি রিসিভ করলো, এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আবার স্টেশন বি সেন্ড করলো, স্টেশন এ রিসিভ করলো। কিন্তু ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা একই সময়ে স্টেশন এ সেন্ড করছে, স্টেশন বিও সেন্ড করছে, আবার স্টেশন বি স্টেশন এরটা রিসিভ করছে, স্টেশন বি এটা আবার স্টেশন বি এরটা রিসিভ করছে। যেমন হচ্ছে টেলিফোন রিসিভার, মোবাইল হ্যান্ডসেট। এতে আমরা যখন কথা বলি আমরা কিন্তু প্যারালালি একই সঙ্গে যাকে দুদিকেই কথা বলতে পারি এবং দুদিকেই শুনতে পারি। এরপরে আসবো আমরা নেটওয়ার্কিং। যে পদ্ধতিতে দূরের ডিভাইসের সঙ্গে ডেটা কমিউনিকেশন গড়ে উঠছে তাকে আমরা বলবো নেটওয়ার্কিং। একটু আগে আমরা দেখলাম নেটওয়ার্কে দেখেছিলাম বিভিন্ন ডিভাইসের সঙ্গে পরস্পরের আদান প্রদান কীভাবে হচ্ছে। আর নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে সেই আদান প্রদানের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই আমরা বলবো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ে কতগুলো সুবিধা আছে। এক নম্বর হচ্ছে ফাইল শেয়ারিং।
ফাইল বলতে কোনগুলো? ফাইল বলতে আমাদের যে সমস্ত ডেটা, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, এইগুলো আমরা পরস্পরের সঙ্গে আদান প্রদান করতে পারি, সেন্ড এবং রিসিভ করতে পারি ভায়া নেটওয়ার্কের মধ্য দিয়ে। দ্বিতীয় হচ্ছে রিসোর্স শেয়ারিং। সেটা কীরকম? ধরা যাক তোমাদের কম্পিউটার ল্যাবে একটি মাত্র প্রিন্টার আছে এবং অনেকগুলো কম্পিউটার আছে। অনেকগুলো কম্পিউটার থেকে একটি মাত্র প্রিন্টারকে অ্যাক্সেস করার জন্য আমরা নেটওয়ার্কিংয়ের সুবিধা নিতে পারি। আমরা যে কোনো মেশিন থেকে ওই প্রিন্টারে আমরা যে কোনো জিনিস প্রিন্ট করতে পারি। এটা হচ্ছে রিসোর্স শেয়ারিং। 3 নম্বর হচ্ছে একটি ইন্টারনেট কানেকশন অনেকের মধ্যে শেয়ার করার জন্য। যেমন হটস্পটের থ্রুতে তোমরা একটা কানেকশন থেকে যখন অনেকগুলো ডিভাইস অ্যাক্সেস করো, যেমন অনেকগুলো মোবাইল তোমরা ইউজ করছো, একই সেম ইন্টারনেট, সেটা কিন্তু এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই হচ্ছে। 4 নম্বর হচ্ছে মেমোরি স্টোরেজ বৃদ্ধির জন্য। মেমোরি স্টোরেজ বৃদ্ধি বলতে কি? আমরা আমাদের নিজস্ব যেটা ফিজিক্যাল স্টোরেজ যেটা থাকে, মোবাইলে থাকে, কম্পিউটারে থাকে, এর বাইরেও কিন্তু একটা মেমোরি আমরা দূর থেকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। যেমন জিমেলে ইনবিল্ট 1 GB আমাদের স্টোরেজ দেওয়া থাকে, সেখানে কিন্তু আমরা আমাদের যে কোনো টেক্সট ডকুমেন্ট আমরা সেখানে সেভ করে রাখতে পারি। সেটা কিন্তু ভায়া নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়েই হয়। নেটওয়ার্ক আর্কিটেকচার বা নেটওয়ার্কের গঠনগত দিক দিয়ে আলোচনা করতে গেলে নেটওয়ার্কের দুটি গঠন আমরা দেখতে পাই। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার এবং দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। প্রথমেই আসবো আমরা পিয়ার টু পিয়ার। এখানে অনেকগুলো ডিভাইস পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকে। যেমন দেখা যাচ্ছে চিত্রে, এখানে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড আছে, কিন্তু এখানে কোনো সেন্ট্রাল কম্পিউটার নেই। মানে সেন্ট্রাল কম্পিউটার বলতে যে সার্ভার হিসেবে কাজ করবে। প্রত্যেকটা মেশিনই কিন্তু ইটসেলফ অ্যাজ এ সার্ভার। তো এরা সেম রিসোর্স নিয়ে কাজ করে। যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারে যে কোনো ডেটা পাঠানো যেতে পারে এবং যে কোনো ডেটা যে কোনো কম্পিউটার আবার রিসিভও করতে পারে। এই যে পদ্ধতি, এটাকে আমরা বলছি পিয়ার টু পিয়ার। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার শুরু করার আগে একটি ছোট্ট উদাহরণ দেওয়া যাক। আজকালকার দিনে অনলাইন শপিংয়ের সঙ্গে আমরা বেশ পরিচিত। এই অনলাইন শপিংয়ের দৌলতে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গেও বেশ পরিচিত, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল। এই সমস্ত কোম্পানিগুলো থেকে আমরা যখন কোনো জিনিস অর্ডার করি, তখন আমরা একটা অর্ডারের জন্য রিকোয়েস্ট পাঠাই। অপর এন্ডে কোম্পানির লোকজন যারা আছেন, তারা সেই রিকোয়েস্ট দেখে সেই জিনিসটি আমাদের আবার ডেলিভারি করেন। এই প্রসেসটাও ঠিক অনেকটা সেই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মতোই। এবার আমরা মূল বিষয়ে আসি। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের ক্লায়েন্ট হলো একটা প্রোগ্রাম যা লোকাল মেশিনে রান করে এবং সার্ভারের কাছে পরিষেবার জন্য রিকোয়েস্ট পাঠায়। ক্লায়েন্ট প্রোগ্রাম কোনো ইউজারের দ্বারা শুরু হয় এবং পরিষেবা শুরু হলে বন্ধ হয়। ক্লায়েন্ট রিমোট মেশিনে আইপি অ্যাড্রেস এবং সার্ভারের পোর্ট অ্যাড্রেস দ্বারা কমিউনিকেশন চ্যানেল ওপেন করে। একে আমরা অ্যাক্টিভ ওপেন বলে থাকি। এরপর রিমোট মেশিনের কাছে সার্ভিসের জন্য রিকোয়েস্ট পাঠায়। এই রিকোয়েস্ট পার্ট বাই পার্ট করে বহুবার পাঠাতে পারে। এরপরে ক্লায়েন্ট কমিউনিকেশন চ্যানেল বন্ধ করে দেয়। একে অ্যাক্টিভ ক্লোজ বলে। এই হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজ। এরপর আসবো আমরা সার্ভার। সার্ভার প্রোগ্রামটি রিমোট মেশিনে রান করে এবং যে ক্লায়েন্টকে পরিষেবা দেয়। সার্ভার প্রোগ্রামটি শুরু হয় তখন যখন ক্লায়েন্ট কোনো অনুরোধ পাঠায়। একে বলে প্যাসিভ ওপেন। সার্ভার প্রোগ্রামটি অনির্দিষ্ট। যতক্ষণ না কোনো প্রবলেম অ্যারাইজ করে
ততক্ষণ সে চলতেই থাকে। এবারে এই প্রসঙ্গে আমরা ছোট্ট একটা অ্যানিমেশন দিয়ে দেখাবো। এখানে দেখো ক্লায়েন্ট একটা অ্যাড্রেস টাইপ করছে www.google.com। কোথায়? সার্ভারের কাছে এই পেজটার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে। রিকোয়েস্ট সেন্ড করলো, সেন্ড করার পর সার্ভার এন্ডে কিও একটা প্রোগ্রাম রান করছে সবসময়। সে তখন ওই রিকোয়েস্টের অ্যাগেনস্টে আমাদের যে রিসোর্স সেটা আবার রিপ্লে করে আমাদের ক্লায়েন্ট এন্ডে পাঠাচ্ছে। তখন কিন্তু আমরা গুগলের পেজটা টাইপস অফ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের কতগুলো ধরন। এগুলো কি কি? ল্যান, ম্যান, ওয়ান। প্রথমে আমরা আসবো ল্যান। ল্যান কথাটির পুরো অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা কেমন? এটা কোনো অফিস বা কোনো বিল্ডিংয়ে বা কোনো ক্যাম্পাসের মধ্যেই ইউজ করা হয়। ধরা যাক কম্পিউটার ল্যাবে অনেকগুলো কম্পিউটার আছে। প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে যদি আমরা নেটওয়ার্ক কানেকশন দিয়ে জুড়ে দিই এবং পরস্পরের সঙ্গে যদি ডেটা আদান প্রদান করতে পারে নিজেদের মধ্যে, তাহলে কিন্তু একটা ল্যান গঠন হয়ে যায়। এরপর আসবো ম্যান। ম্যান কথাটির পুরো নাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা একটা সিটির মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রতিটা সিটিতেই কেবল নেটওয়ার্ক থাকে। এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বাড়ি বাড়িতে যে টিভি কেবল পরিষেবা পাই সেই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। তেমনি এই ম্যানকে অ্যাজ এ কেবল নেটওয়ার্ক হিসেবেও বলা যেতে পারে। আবার অনেক সময় একই সিটিতে একটি অফিসের একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। সেই একাধিক ব্রাঞ্চের মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য এই ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করা যেতে পারে। তৃতীয় এবং লাস্ট হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যা একটা লং ডিস্টেন্স পর্যন্ত ডেটা, ভয়েস, অডিও, ভিডিও আমরা পাঠাতে পারি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে দেশ, মহাদেশ জুড়ে কাজ করতে পারে। আমরা দেখে থাকবো যখন কোনো ওয়েব পেজ খুলি www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইউজ করি, এটা একটি ওয়ানের উদাহরণ। এবারে আমরা আলোচনা করব সিরিয়াল অর্থাৎ ধারাবাহিক এবং প্যারালাল অর্থাৎ সমান্তরাল ট্রান্সমিশনের। ট্রান্সমিশনের শুরুতেই আমরা আসব সিরিয়াল ট্রান্সমিশনে। সিরিয়াল ট্রান্সমিশনে সেন্ডার থেকে রিসিভার এন্ডে ডেটা পাঠাতে গেলে একটি মাত্র চ্যানেলের মধ্যে দিয়ে ডেটা যায়। এখানে চিত্রে দেখা যাচ্ছে সেন্ডারে 8 বিটের একটি ডেটা রয়েছে। সেই ডেটাটি আমরা রিসিভার এন্ডে পাঠাবো। একটি চ্যানেল রয়েছে। সেন্ডার এন্ডে একটা প্যারালাল থেকে সিরিয়াল কনভার্টার আর রিসিভার এন্ডে সিরিয়াল থেকে প্যারালাল কনভার্টার রয়েছে। এই দুটো কনভার্টার ডেটাগুলোকে একটি লাইনের মধ্য দিয়ে সেন্ডার থেকে রিসিভার এন্ডে পাঠায়। এর কি সুবিধা আছে? এর সুবিধা হচ্ছে একটি চ্যানেল, তাই খরচ খুব কম। অসুবিধা কি? যেহেতু একটি চ্যানেল তাই দুদিকে দুটি কনভার্টার প্রয়োজন। এরপরে আসবো প্যারালাল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে যতগুলো বিট আমরা ট্রান্সমিট করার জন্য পাঠাবো ঠিক ততগুলো লাইন প্রয়োজন। এখানে দেখা যাচ্ছে সেন্ডার থেকে রিসিভার এন্ডে আমি
8খানা বিট ট্রান্সমিট করতে চাইছি, তাই 8খানা লাইনের প্রয়োজন। এখানে উল্লেখযোগ্য বিষয় যে সেন্ডার এবং রিসিভার এন্ডে কোনো কনভার্টারের প্রয়োজন নেই। সেন্ডার থেকে যে বিটগুলো আমরা বা যে ডেটাগুলো আমরা পাঠাচ্ছি রিসিভার এন্ডে, দেখো 8খানা বিটের জন্য 8টা লাইন এবং প্রতিটা বিট প্রতিটা লাইন বরাবর রিসিভিং এন্ডে পৌঁছচ্ছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে যেহেতু চ্যানেল বেশি তাই ট্রান্সমিশন স্পিড খুব বেশি। অসুবিধা হচ্ছে খুব খরচ সাপেক্ষ। আজকের মতো এখানেই শেষ করলাম। এটাই আমার প্রথম ভিডিও। এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই গৃহবন্দী রয়েছে, তাই আমার ছাত্রছাত্রীদের কথা ভেবেই আমার এই প্রথম প্রচেষ্টা। এরপরে আমি এই চ্যাপ্টারে যা যা আলোচনা করলাম সেই সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্বিতীয় ভিডিওতে। সবাই বাড়িতে থাকো এবং সুস্থ থাকো।